এখানে মনে করেন আওয়ামী লীগের হাজার হাজার ভোটার আছে। এই অন্তর্বর্তী সরকার যেটা আছে এদের আমি নিরপেক্ষ মনে করি না, একদমই মনে করি না। ডক্টর ইউনূসকে তো মনেই করি না। উনি নানাভাবে বিশেষ বিশেষ দলের প্রতি উনি মানে দুর্বল। এই দুর্বলতা উনি একাধিকবার মানে প্রকাশ করেছেন। একবার প্রকাশ করেছেন এনসিপির প্রতি, একবার প্রকাশ করেছেন জামাতের প্রতি, এখন প্রকাশ করে চলেছেন বিএনপির প্রতি। এটা হলো আমার বিবেচনা। আবার আগামী দিনে কি আসবে জানি না। সাকিব ভাই আছে, ওনার দলের প্রতি দুর্বলতা প্রকাশ করতে পারে। উনি যে কখন কোন দিকে যাবেন এটা বলা কঠিন। আমি মনে করি উনি এই ডক্টর ইউনূস আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচন পরিচালনার অযোগ্য একজন ব্যক্তি, এটা আমি মনে করি। উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছেন না। ওদের একটা ঘটনা শুনলাম, সিম্পলি একটা ঘটনা বলি আমি, যদি এটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে। এই যে নূর হক নূর, উনি ওনার এলাকায় গেলেন, উনি আসবেন, আসার পথে রাস্তা ওনাকে আটকানো হলো, দা কিরিশ মিরিশ নিয়ে উনি পুলিশকে ফোন করলেন, পুলিশ কোনো রেসপন্স করলো না। আর্মিকে ফোন করলেন, আর্মিও তার নিরাপত্তা দিতে পারলো না। তো এটা এর জন্য বিএনপি দেয় না, জামাত দেয় না, কে দেয় আমরা তো জানা দরকার নেই। আমার বিবেচনার জন্য সরকার দেয়। সরকার একজন লোককে একটা এলাকায় নিরাপত্তা দিতে পারে না, তো যখন ইলেকশন আসবে কেমনে ঘুরবে? ওই লোক তো ঘুরতেই পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। তো এই সরকার তো ব্যর্থতা পদে পদে প্রমাণ করতেছে। একদম ইলেকশনের আগের দিন সে সক্ষম হয়ে যাবে। এখন যারা হাঁটু কাঁপে তারা আপনি বলতেছেন যে তুমি 100 মিটার দৌড়ে যে ফার্স্ট হও, কারণ উনি তো আবার ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন। উনি ইতিহাসও জানেন না, শ্রেষ্ঠ বুঝেন না। কয়ে দিলেন একটা কথা, কি হিসেবে দিবেন উনি? ওনারা এখন যত লোকে বলতেছে, এর আগে আমি সিম্পল বলি, 91 যে নির্বাচন ছিল, 96 যে নির্বাচন ছিল, ওই জাস্টিস হাবিবুর রহমান বলেন, শাহাবুদ্দিন আহমেদ বলেন, এদের তো কেউ, এদের নিয়ে তো কেউ আপত্তি করে না। ওরা কিন্তু আপত্তি করার লোকের অভাব নেই। তো উনি কেমনি করে কয়ে গেলি? তো যাই হোক, নিয়ে সেটা অন্য হিসাব। এখন আপনি যেটা বলছেন লন্ডনের যে এটা হলো আরেক বিষয়। আমার কাছে মনে হয় যে উনি দেখেন লন্ডনে তার মানে নেট অ্যাচিভমেন্টটা কি? নেট অ্যাচিভমেন্ট হলো বিএনপির সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে বিরোধটা নিরসন করা। কারণ তারেক রহমান সাহেব যেভাবে হ্যান্ডশেক করলেন, বোঝা গেল নিরসন হয়েছে। আচ্ছা, এই নিরসনটা করার জন্য ওনাকে লর্ড বহন নিয়ে ব্রিটেন যাইতে হলো কেন? আপনাকে লাভ দিয়ে যে 6 তারিখে কেন ঘোষণা করতে হলো যে ইলেকশন এপ্রিলে হবে? আপনি কিসের উপর ভিত্তি করে করলেন এটা? এর আগে যে মিটিংটা করলেন আপনি 2 তারিখে, সেই 2 তারিখে মিটিংয়ে করা দল ছিল সমস্ত দলগুলি, মানে আমাদের 80% দল বাইরে বললো যে আমরা নির্বাচন চাই ডিসেম্বরে কিংবা তারও আগে। এই তো বলছে। ওনার কাছে এপ্রিল চাইছে কে? এক জামাত বলছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। তো উনি ওইটা মানলেন, এবং অথবা উনি নিজে নিজে চিন্তা করলেন কেন এপ্রিল? উনি কোনো ব্যাখ্যা দিচ্ছেন যে এই কারণে এপ্রিল, এই কারণে ডিসেম্বর খারাপ? কোনো ব্যাখ্যা দিচ্ছে? কোনো ব্যাখ্যাও দেয়। ওনার মনে হয়েছে এপ্রিল, কত এপ্রিল। তো ওনার যখন একজন ব্যক্তি যখন মনে হয় এবং তার মনে হওয়ার মতো করে যখন দেশ চলে এবং সেই যখন শাসক হয়, ওই এই একজন ব্যক্তির ইচ্ছে যখন হয়, তখন এটা কি বলে? এটাই তো সরে শাসন। ওরা যা ইচ্ছে উনি তাই করতেছেন। কারণ সেখানে করেন লন্ডনে বৈঠক করলেন, বৈঠক করে বললেন যে নির্বাচন হতে পারে। বিএনপি তো লাফাচ্ছে, মনে করছে ঈদ। বিএনপির চেহারা কথাবার্তা মনে কি ঈদ হয়ে গেছে। একটা ঈদ 7 তারিখ হয়েছে, আর একটা ঈদ 13 তারিখে, 1 সপ্তাহের মধ্যে। আমি যদি কই 2টা কোরবানি হয়েছে, 7 তারিখে এক কোরবানি হয়েছে, 13 তারিখে আরেক কোরবানি হয়েছে। বিএনপি পাইছে নাকি বলুন তো আপনি? এখান থেকে একটা যে যৌথ ঘোষণা আসছে, ওর চেয়ে অস্পষ্ট কোনো ঘোষণা আছে? যদি এগুলো হয় তাহলে নির্বাচন রমজানের 1 সপ্তাহ আগে হতেও পারে। তার ঠিক আগের বাক্যটা কি ছিল? তার থেকে আগের বাক্যটা ছিল প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এপ্রিল ইলেকশন। উনি বলছেন যে ঘোষণা থেকে আমি প্রত্যাহার করছি, এটা বলছে? একবার বলছে? বলে নাই সে। তাহলে কি হলো? একটা অস্পষ্ট ঘোষণা নিয়ে ঈদের আনন্দে বিএনপি মানে আনন্দে আলাপ হচ্ছে। অর্থাৎ নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি, একদম পুরো ধোঁয়াশা। ফখরুল ইসলাম যেটা বললেন যে নির্বাচনের এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় অনেকের পছন্দ হয়নি। আচ্ছা, ঘোষণাটা হইল কই ভাই? ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, এই জিনিসটা ফখরুল ইসলাম আলমগীরকে আমার রিকোয়েস্ট, আপনি প্রমাণ করেন কোথায় পাইছেন আপনি? জি, কে ঘোষণা করেছেন? বলছিলেন যে লন্ডন বৈঠক থেকে কি পেলেন? 2বার কোরবানি হয়েছে বিএনপি। না, মাসুদ কামাল ভাই উনি ওনার মতামত দিয়েছেন। তবে
এই যে বৈঠকটি হলো সেটি শুধু বিএনপি নেতাকর্মীদের মধ্যে না, এটি সমগ্র বাংলাদেশের মধ্যেই কিছুটা স্টেবিলিটি নিয়ে আসছে। বিকজ আমরা চারদিকে ভীষণ রকম অস্থিরতার মধ্যে ছিলাম। আমরা দেখতে পাচ্ছিলাম অর্থনীতির ভঙ্গুর দশা, আমরা দেখতে পাচ্ছিলাম বিশ্ব ব্যাংক থেকে ফোরকাস্ট করা হচ্ছে বাংলাদেশের প্রবৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি মানে বাংলাদেশের জন্মের ইতিহাসে সবচেয়ে কম 3.3-তে নামবে। আমরা দেখতে পাচ্ছিলাম বিনিয়োগ এক জায়গায় আটকে আছে, দেশি বিনিয়োগ বলেন বা বিদেশি বিনিয়োগ বলেন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, কোনোখানেই কোনো ভালো খবর আমাদের ছিল না এক্সেপ্ট রেমিটেন্স। অনেকে বলছেন যে সেটাও জাস্ট বিকজ ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়াতে এই যে একটা উল্লম্ফন দেখা দিয়েছে, সেটা রিজার্ভ মানে আপনার ফরেন কি বলে ওটাকে রেমিটেন্স পাঠানোর একটা বড় কারণ, সংখ্যাটি বড় দেখানোর একটা বড় কারণ। সো ইত্যাদি 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 চতুর্দিকে আপনি এক ধরনের অস্থিরতা। আপনি আইন শৃঙ্খলার দিকে তাকিয়ে দেখেন, একটার পর একটা ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের বাসায় ঢুকে যাওয়া, ডাকাতি করা, সন্ধ্যাবেলা মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা মানে রাত 10টার পরে বিশেষ করে আপনি দেখবেন রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, মেয়েরা বের হতে সাহস করে না, নারীদের উপরে এক ধরনের মরাল পুলিশিং। সো আপনি যেদিকে তাকাবেন আপনি অস্থিরতা দেখবেন, অশান্তি দেখবেন, এবং প্রত্যেকটা মানুষই, কেউ বলছিল না, একটা স্টেবিলিটি বা একটা মানে কনসিস্টেন্ট গভর্নমেন্ট যেটাকে বলে, রাজনৈতিক সরকার, এরকম একটা দিকে মানুষ চাইছিল। সো লন্ডনের এই মিটিংটা সেই দিক থেকে আমি বলবো যে পুরো বাংলাদেশের জন্য একটা স্বস্তি নিয়ে এসছে। আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কেউ ফেব্রুয়ারির ব্যাপারে কোনো রকম কোনো আপত্তি করেনি। সুতরাং এটা যে কেবলমাত্র বিএনপির একার মানে মত বা বিএনপি এই তারিখটি বা এই সময়টি বিএনপি ঠিক করে দিয়েছে, বিষয়টি তেমন না। সবার সাথে আলোচনা করে জনসাকে বলছিলেন যে দেখুন, আমাদের এই দেশে যে রাজনৈতিক দলের প্রধানরা আছেন তাদের সঙ্গে কিন্তু নিয়মিতভাবেই প্রধান উপদেষ্টার বৈঠক হয়। কেবলমাত্র বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি যেহেতু দেশের বাইরে আছেন, সুতরাং তার সঙ্গেই কিন্তু এই প্রথম মিটিংটি হলো। তো সেই দিক থেকে দেখতে গেলে যে সুযোগটি বাংলাদেশে যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারা যে সুযোগটি পেয়েছেন, বিএনপি কিন্তু সেই সুযোগ পায়নি। তো এই সুযোগটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো আরেকটু লিনিয়েন্টলি দেখা উচিত, কারণ ওনাদের সঙ্গে তো বৈঠক হয়েছে, অনেকবার বৈঠক হয়েছে, কিন্তু যেহেতু অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশে থাকেন না, সুতরাং তার জন্য এই বৈঠকটি প্রথম ছিল, এবং এই বৈঠকটি আমি বলবো যে অত্যন্ত সফল এবং বাংলাদেশের রাজনীতিতে একটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা টানা 3 দিনের বৈঠক শেষ হয়েছে। ওটা নাকি খুব একটা একমতের জায়গায় দলগুলো পৌঁছেছে বলে এখন পর্যন্ত দৃশ্যমান না, কিভাবে দেখছেন? এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, সকল দল সকল প্রস্তাবে একমত হবে, এটা তো হতে পারে না। তাহলে তো বাংলাদেশে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকার কোনো প্রয়োজন থাকতো না। আমি মোটা দাগে যেটা দেখতে পাই, বিএনপি তার ভিশন 2030 2016 সালে দিয়েছিল, পরবর্তীতে 27 দফা, এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে তার মিত্র দলগুলোর সঙ্গে 31 দফা দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এখন যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে খুব যে ডিফারেন্ট তা কিন্তু না। আপনি দেখেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ, ক্ষমতার ভারসাম্য, এটা বিএনপি আগেই বলেছে। 70 অনুচ্ছেদ সংস্কার বিএনপি আগেই বলেছে। আমাদের একটা মানে জাতীয় সরকার গঠন, একটা রেইনবো নেশন, সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের কথা, সেটাও বিএনপি আগে বলেছে। আমাদের বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে সেটাও বিএনপি তার ইয়েতে বলেছে, এবং এগুলোতে আসলে দ্বিমত করবারও খুব বেশি কিছু নাই। আমি গত 2 দিন আগে দেখছিলাম যে প্রফেসর আলী রিয়াজ তিনি বলছেন যে 70 অনুচ্ছেদের ব্যাপারে মোটামুটি সকল রাজনৈতিক দল একমত হয়েছে। হ্যাঁ, তার বাইরে এনসিসি নিয়ে একটা বিরোধ আছে, কিছু দল প্রস্তাব দিচ্ছে, বিএনপি সেই ব্যাপারে একমত নয়, এবং বিএনপি বলেছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বেশ কিছু দল, জামাত সহ আরো কিছু দল হয়তো একভাবে চিন্তা করেছে, বিএনপি সেভাবে চিন্তা করেনি। ভিন্ন ভিন্ন মত তো থাকবে, এবং এই ডিফারেন্সেস গুলোকে মেনে নিয়েই আমাদের সামনের দিকে এগোতে হবে। রাজমত্য কমিশনে এরকম কথা বলা হচ্ছে, দু একটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মঙ্গলবার আমরা দেখেছি জামাত অংশ নেয়নি, বুধবার আবার জামাতকে বেশি সময় দেওয়া হয়েছে, এই অভিযোগে হট্টগোল হয়েছে, 2-3টি দলের প্রতিনিধি বেরিয়ে গেছেন। ওই যে বলছিলাম যেটি যে একমত হওয়াটা আসলে কতটা কঠিন হবে। একমত হওয়া তো কঠিন হবে, কারণ এরা তো মানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, ওদের ভিন্ন ভিন্ন রাজনীতি আছে, ওদের ভিন্ন ভিন্ন কৌশল আছে। এই জামাত একদিন যায়নি, পরের দিন গেছে,
তো একই লোকের কাছে গেছে, একই লোক গেছে, তো একদিন না দিয়ে এটা তার রাজনৈতিক কৌশল, চাপ প্রয়োগের একটা কৌশল, যে আমার কথা না শুনলে অথবা আমাকে একটু কম আদর করলে আমি একটু কম যাব, আমি অভিমান দেখানো, অভিমান তো একটা মানবিক বৈশিষ্ট্য না, তো অভিমান দেখাচ্ছে তারা, প্রবলেম তো নাই কোনো, এরকম হতেই থাকবে। কিন্তু মোদ্দা কথা হলো যে ঐক্যমত কমিশন যেটা হয়েছে, এইটার যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হয় কি ভালো একটা রিপোর্ট হবে, অমুক হবে তমুক হবে, এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই, না আমার কাছে মনে হয়। দেখেন এরা যখন সংস্কার শুরু করছে তারও অনেক আগে বিএনপি একটা 31 দফা দিয়ে রাখছে, অনেক রাজনৈতিক দলেরও অনেক রকম প্ল্যান আছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে না করতে হবে, তাদের নিজস্ব কিছু পরিকল্পনা কিন্তু সব রাজনৈতিক দলেরই টুকটাক আছে। তো এদের কাছে কি এই গভর্নমেন্ট এই ঐক্যমত কমিশনগুলো গঠন করার আগে, এই যে আপনার সংস্কার কমিশনগুলো করার আগে এদের কাছে কোনো প্রস্তাবনা চাইছে? এই যে আপনাদের কার কাছে কি কি প্রস্তাবনা আছে আমাদেরকে দেন, তারপরে আমরা এগুলো নিয়ে বসি, তাকে তারা চাইছে? চায় নাই। তারা কি করছে কি না, আপনার মনে করেন আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে, এই যে সংবিধান সংস্কার কমিশন, এরা কি কাজ শুরু করার আগে সবাই কাছে চাইছে? হ্যাঁ, কাজ শুরু করার মধ্যেই সবাই গেছে, মানে কাজ শুরু করে দিতে চেয়েছে, কাজ শুরু করার আগে। না, আমি তো মনে করি কি যে জিনিসটা তাদের এই কমিশনটা করাই উচিত ছিল পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে। আমি পার্সোনালি মনে করি কয়েকজন এনজিও কর্মী, কয়েকজন সুশীল এবং কয়েকজন ভাড়াটে বিদেশি বুদ্ধিজীবী, এগুলিতে হয় না রে ভাই। যে লোকের আমি তো প্রথমেই দাবি করতাম আমাদের পলিটিক্যাল পার্টিগুলি গেছে তাদের সাথে যায়, আমি তো পার্সোনালি মনে করি যে প্রথমে প্রশ্ন করা উচিত আলী রিয়াজকে, যে আপনি কে ভাই? আপনি কি আপনার আমেরিকান সিটিজেনশিপ বাদ দিয়ে এখানে আসছেন? প্রথম প্রশ্ন, আপনি ওটা সারেন্ডার করে আসেন, তাহলে আপনার কথা আমি শুনবো। ওনারা যায়, আদর আপ্যায়ন করে যায়, কি কারণে যায় ওনারা জানে। আমি আমাদের পলিটিক্যাল পার্টিগুলির এই প্রশ্ন, কেউ কি প্রশ্নটা করছে যে হোয়াই মিস্টার আলী রিয়াজ আপনি কেন? আপনি কেন? আপনি ওটা বাদ দিয়ে আসছেন? বাদ দিয়ে তো আসেন নাই আপনি। তো এরা করতেছে আমার দেশ কেমন করে চলবো সেইটা বলে দিবে। ওনারা ডিসিশন, ওনারা একটা প্ল্যান করে নিয়ে আসছে, আমরা এটা করছি, আপনারা কোনটা কোনটা মানবেন, টিক চিহ্ন দেন। ওনারা টিক চিহ্ন দিয়ে আসছে, টিক চিহ্ন দিয়ে আপনারা যেগুলো টিক চিহ্ন দেন ওটা আলোচনা হচ্ছে। আলোচনা কার ভাগ্য তারা নির্ধারণ করতেছে? জনগণের ভাগ্য নির্ধারণ করতেছে। তো উনি কে জনগণের ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব ওনারা কে দিছে? এখানে কোনো জনপ্রতিনিধি আছে? আছে। এখানে অনেক পলিটিক্যাল পার্টি আছে, পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতারা গেছে, তারা কি জনপ্রতিনিধি? একটা পার্টি খুললে জনপ্রতিনিধি হয়ে গেল? পাবলিক তারা পাঠাইছে এখানে, উনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি একটা পার্টি করছি, আমি জনগণের উন্নতি করবো, এটা ওনার সিদ্ধান্ত। জনগণ বলছে আপনি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করেন, বলছে, বলবেন তো। এখানে যাদের সাথে মিটিং করতেছে ক্রাইটেরিয়াটা কি? কোন দলগুলো এখানে গেছে? সবগুলি নিবন্ধিত দল। নিবন্ধন কে দিছে? কোন নির্বাচন কমিশন দিছে নিবন্ধন? খেয়াল করেন। আচ্ছা, তাহলে এনসিপি কেমনে গেল? এনসিপি আন্দোলনের সামনে ভাগে ছিল, মানলাম। তাহলে তো আপ বাংলাদেশে ছিল সামনে, আপ বাংলাদেশ ছিল না? আলী হাসান, জুনায়দ শাহ, ওরা তো সামনে ছিল, তো ওদেরকে ডাকলেন না কেন আপনি? ভাই ক্রাইটেরিয়াটা কি? আর এখানে ঐক্যমত, এটা কি পুরো জাতীয় হয়েছে, ইনভলভ হয়েছে ইনভলভ? আপনি কি সিদ্ধান্ত দেওয়ার যে কে স্বৈরাচারের দোষর আর কে দোষর না, ওই বিচার হয়েছে? এগুলো তো বেসিক কোশ্চেন, এই কোশ্চেনগুলো কোনো জবাব আছে নাকি? এখানে মনে করেন আওয়ামী লীগের হাজার হাজার ভোটার আছে। কয়েকদিন আগে আমি বিয়ে দেখলাম, যে আপনার ফেসবুকে বিভিন্ন রিল টিল দেখি, একটা বুড়া মানুষ ভাই, সে বলতেছে এই কথা, আমার দাদা আওয়ামী লীগ করে, বাবা আওয়ামী লীগ করতে, আমি আওয়ামী লীগ করতেছি, আমার নাতিও আওয়ামী লীগ করে, আর তুমি কেউ আওয়ামী লীগ নাই। ও জানেও না জিনিসটা। ওরা একজন যে বলছে আওয়ামী লীগ কিন্তু নাই, তুমি কলিয়ে ও বলতেছে এটা। তো এখন এই জিনিসগুলো আমি বলতেছি, আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন ভাইয়া দেশে, তোমরা কোনো কিছু বলতে পারবে না। তাহলে ওই লোকগুলি যারা ওখানে ভোট দেয়, ওদেরকে ঐক্যমত তাদেরকে বিবেচনা করা হয়েছে? ওই ভোটারদেরকে জাতীয় ঐক্যমত হয়ে গেল। আওয়ামী লীগের এই আপনি নিষিদ্ধ করছেন, পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিষিদ্ধ করছেন, তো জাতীয় পার্টিকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি দেন না কেন? জাতীয় পার্টি তো আপনি নিষিদ্ধ করেন নাই, করতে দেন না কেন? তো এগুলি কি ভাই? শুনেন, ডক্টর ইউনূস আসছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি ওনার প্রধান যে কাজটা উনি সাফল্যের সঙ্গে করতে পারছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগাই দিচ্ছে উনি। আর এর জন্য দায়ী থাকবে
আমাদের দেশের এই যে মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো, এরা কিছুই কয় না। এরা মনে করে আমি বললে যে আমার